বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যে ভারতে থাকা অবস্থায় হয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী, সে ভারতে বসেই জেনেছেন দলের কার্যক্রম নিষিদ্ধ হবার কথা। পেয়েছেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা। শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নারী, রাজনীতিতে যার উত্থান পতন দুইই ছিল নাটকীয়তায় মোড়া। 1981 সালে শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন, তখনও তিনি ভারতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। 75 সালে এক সামরিক অভ্যুত্থানে সপরিবারে দলটির শীর্ষ নেতা ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কোণঠাসা অবস্থানে পড়া আওয়ামী লীগকে ভাঙনের মুখ থেকে বাঁচাতে নেওয়া হয় এই সিদ্ধান্ত। দলীয় নেতা হবার 2 মাস পর দেশে ফেরেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যা এই হিসাবে দলের মধ্যে তার একটা সর্বজনীন গ্রহণযোগ্যতা ছিল। তো সেই আবেগটা কাজে লাগিয়ে তাকে সভাপতি করা হয়। তো তার মধ্যে তো স্বাভাবিক কিছু গুণ ছিল নেতৃত্বের, যার ফলে তিনি দলের সভাপতি হওয়ার পরে দলের উপরে তিনি তার যে প্রভাব, তার কমান্ড, এটা এস্টাবলিশ করতে পেরেছিলেন। বিশ্লেষকরা বলছেন, এরশাদ সরকারের আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং জনসাধারণের সাথে মিশে যেতে পারার মতো দিকগুলো দলের বাইরেও তাকে গ্রহণযোগ্যতা এনে দেয়। 1991 সালের নির্বাচনে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী থাকলেও হেরে যায় আওয়ামী লীগ। দেশের প্রথম বিরোধী দলীয় নারী নেত্রী হন শেখ হাসিনা। 1996 সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি এবং মেয়াদ পূর্ণ করে 2001 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সংঘাতহীনভাবে ক্ষমতা হস্তান্তর করেন। সেই নির্বাচনে হেরে সংসদের বিরোধী দলীয় নেত্রী থাকার সময় 2004 সালে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন শেখ হাসিনা। সেই হামলায় নিহত হয় 24 জন। এই যে নির্মূলের রাজনীতি, এটার ভিকটিম কিন্তু শেখ হাসিনা নিজেও হয়েছেন। তার উপর অনেকবার আঘাত হয়েছে, তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র হয়েছে। এই ঘটনার 2 বছর পর বিএনপি সরকারের মেয়াদ ফুরিয়ে এলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ নিয়ে অনড় অবস্থান নেয় আওয়ামী লীগ। এর ফলে সৃষ্ট রাজনৈতিক সহিংসতার জের ধরে 2007 সালে জারি করা হয় জরুরি অবস্থা। সে সময় আলোচনায় আসে -2 ফর্মুলা। চাঁদাবাজির এক মামলায় দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম এবং সেই একবারই গ্রেফতার হয়ে জেলে যান শেখ হাসিনা। পরের বছর আয়োজিত নবম জাতীয় নির্বাচনে 2/3 আসন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তবে তার দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত একটি হত্যাকাণ্ডের ঘটনা, বিডিআর বিদ্রোহ, যেখানে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। ওই ঘটনায় সরকার ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ শুরু করে। অভিযুক্তদের মধ্যে আলোচিত ছিলেন জামায়াতে ইসলামীর তৎকালীন শীর্ষ নেতারা। 2013 সালের 5 মে 13 দফা দাবিতে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নিয়ে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলাম। যৌথ বাহিনীর অভিযানে বল প্রয়োগে খালি করা হয় সেই এলাকা। 2 দিনব্যাপী সহিংসতায় 28 জনের মৃত্যুর কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে এর সংখ্যা আরও বেশি বলে উঠে এসেছে। এছাড়াও 2018 সালে ছাত্রদের নিরাপদ সড়ক ও প্রথম দফার কোটা আন্দোলন দমন করা হয়। এই সবগুলি আন্দোলনই শেখ হাসিনা দমন করেছেন তার ওই যে পেটোয়া বাহিনী দিয়ে, যে হেলমেট বাহিনী, তার ছাত্রলীগ, যুবলীগ, এদেরকে দিয়ে। বিশ্লেষকদের মতে 2024 সালে দ্বিতীয় দফায় শুরু হওয়া কোটা আন্দোলনেও একই প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয়। জাতিসংঘের হিসাব মতে যেখানে প্রাণ হারান 1400 মানুষ। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। 5 অগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তার এই পালানোটা আমার কাছে মনে হয়েছে খুবই স্বার্থপর, অমর্যাদাকর। কারণ তার দলের যত র্যাঙ্ক অ্যান্ড ফাইল তাদেরকে ফেলে তিনি শুধু তার গুটি কয়েক সঙ্গী এবং আত্মীয় স্বজনকে বাইরে পাঠিয়ে নিজেকে নিরাপদ করেছেন, কিন্তু সবাইকে এখানে ফেলে গেছেন একেবারে বাঘের মুখে। তবে শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচকদের সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন, আর তা করার প্রথম ধাপ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। ক্ষমতায় একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার একটা ইচ্ছা
তার ছিল। তিনি নিজেই বলতেন যে আমি দেশের উন্নয়ন করতে চাই, আমি ক্ষমতা চাই এবং অ্যাবসলিউট পাওয়ার চাই, এটা তিনি প্রকাশ্যেই বলতেন। তো সেভাবে দেখা গেল যে ক্ষমতা নিরঙ্কুশ করতে হলে এই যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটি ছিল এটা তিনি অনুকূল মনে করেন নাই। তো সুতরাং তিনি উচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটি বাতিল করে দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর বাংলাদেশে আয়োজিত 3টি নির্বাচন নিয়েই ছিল তুমুল সমালোচনা ও বিতর্ক। 2014 সালের একতরফা নির্বাচন, 2018 সালে নির্বাচনের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা এবং সবশেষ 2024 সালে ডামে প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচন করার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। এছাড়াও বিচার বহির্ভূত গুম, খুন ও বিরোধী মত ও দলের উপর দমনপীড়নের নানা অভিযোগ উঠেছে শেখ হাসিনা সহ সে সময়কার ক্ষমতাসীনদের বিরুদ্ধে। একদিকে এসব বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের মানুষের মধ্যে যেমন ক্ষোভ জমেছে, অন্যদিকে পদ্মা সেতু এবং মেট্রো রেলের মতো অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক প্রশংসাও পেয়েছেন তিনি। যদিও এসব প্রকল্প সহ বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতিরও অভিযোগ রয়েছে তার সরকারের বিরুদ্ধে। তবে সবশেষ যে মানবতা বিরোধী অপরাধে তিনি অভিযুক্ত হয়েছেন, সেখান থেকে কি তার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে? আওয়ামী লীগ বা শেখ হাসিনা কামব্যাক করতে পারবে যদি এখন যারা ক্ষমতায় আছে বা আগামীতে হাসিনার অনুপস্থিতিতে যারা ক্ষমতায় থাকবে তাদের আচরণের উপরে, তাদের কাজের উপরে। তারা যদি হাসিনার চাইতেও খারাপ কাজ করে বা হাসিনার মতোই করে, তাহলে হাসিনার কামব্যাক করার একটা পরিস্থিতি তৈরি হবে। সমালোচকদের মতে 76 বছর বয়সী রাজনৈতিক দল আওয়ামী লীগের 44 বছর ধরে শীর্ষ নেতৃত্বে থাকা শেখ হাসিনার সবশেষ শাসনামলে নেওয়া নানা সিদ্ধান্তের কারণেই হুমকির মুখে পড়েছে দলটি। ইতোমধ্যেই কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের দাবিও তুলেছেন বিরোধীদের অনেকে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 অগাস্ট জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। 15 মাস ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলেও দাবি করেছেন তিনি। এদিকে 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপরই ভারত থেকে তাকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও জুলাইয়ের পক্ষের শক্তি। এখন প্রশ্ন হলো, ভারত কি হাসিনাকে ফেরত দেবে? আন্তর্জাতিক অপরাধ আদালত রায় ঘোষণার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই 2 ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আহ্বানের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি দিয়েছে। তবে এই বিবৃতিতে হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি। তাতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে। ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং দেশটির জনগণের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সবসময় গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক। ভারতের বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, ভারতের লক্ষ্য হবে বাংলাদেশের সব স্টেক হোল্ডারের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখা, যাতে দেশটির স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, নয়াদিল্লি কিভাবে শেখ হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে? বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়েছে, যার মাধ্যমে হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। তবে আসামি রাজনৈতিক ব্যক্তিত্ব হলে 2013 সালের এই চুক্তি প্রত্যাখ্যানের সুযোগ আছে। আর ভারত তাই করবেন বলে মনে করেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক সঞ্জয় বরদাস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, ভারত মনে করছে হাসিনার বিরুদ্ধে এই রায় রাজনৈতিক প্রতিহিংসামূলক। ভারতের মতে ভারত বিরোধী একটি শক্তি বর্তমানে বাংলাদেশ চালাচ্ছে। এই অধ্যাপক আরও মনে করেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না, আর এটা সহসাই স্বাভাবিক হয়ে যাবে না। ভারতও হাসিনাকে ফেরত দেবে না।
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য নয় বলে মনে করেন ভারতীয় মানবাধিকার কর্মী এবং বিশ্লেষকরা। 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই বন্দি প্রত্যার্পণ নিয়ে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে এটা নির্দিষ্টভাবে বলা আছে যে বন্দি প্রত্যার্পণ করা হবে, কিন্তু সেখানে কতগুলো এমন ধারা রয়েছে যেই ধারার বলে কোনো দেশ চাইলে কোনো নির্দিষ্ট বন্দিকে সে প্রত্যার্পণ না করেও সে পার পেয়ে যেতে পারে। কথায় বলে না যে আইন থাকলে আইনের ফাঁকও থাকে। এই চুক্তির মধ্যে সেরকম ভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক হয় বা অপরাধের ধরন যদি রাজনৈতিক হয় তাহলে তাকে প্রত্যার্পণ নাও করতে পারে। এখন প্রশ্ন হবে যে কোনটা রাজনৈতিক কোনটা অরাজনৈতিক, এটা কে মূল্যায়ন করবে? তেমনি আরও ওই আইনের মধ্যে বলা আছে যে যে দেশে বন্দী রয়েছেন সেই দেশ যদি মনে করে যে অভিযোগকারী দেশে গেলে ওই নির্দিষ্ট বন্দী নিপীড়িত হবেন, তার উপর অত্যাচার করা হবে, বা অভিযোগকারী দেশের যে উদ্দেশ্য সৎ নয়, তাহলে যিনি বন্দী যে দেশে আছেন সেই দেশ বন্দী প্রত্যার্পণ নাও করতে পারে। এখন এই প্রত্যেকটা প্রশ্ন আপনারা দেখুন যে এর যে মূল্যায়নের প্রশ্ন, আমি একরকমভাবে মূল্যায়ন করতে পারি, আপনি আর একরকমভাবে মূল্যায়ন করতে পারে। ভারত শেখ হাসিনার সমস্ত কাজকর্মকে একরকমভাবে মূল্যায়ন করছে, বাংলাদেশ আরেক রকমভাবে মূল্যায়ন করছে। শেখ হাসিনার ক্ষেত্রে যে অভিযোগ যে তিনি গণহত্যা চালিয়েছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, বিশেষ করে জুলাই বিপ্লবের সময়ে তার যে ভূমিকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই নিন্দাজনক একটা ভূমিকা তিনি রেখেছেন, গোটা পৃথিবী সেটা স্বীকার করে। কিন্তু শেখ হাসিনা সেই সমস্ত অভিযোগ কিন্তু সেটা অস্বীকার করেছে, এবং সেই যে অভিযোগগুলো সে যত মৃত্যু হয়েছে, এবং সেটা এখানে প্রশ্ন উঠবে সে কোনো রাজনৈতিক বিদ্রোহ দমন করার জন্য হয়েছিল নাকি নিজেকে রাজনৈতিক ক্ষমতা দখল করার নিজের করায়ত্ত রাখার জন্য হয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে আপনার দ্বিমত হওয়ার ভারত এবং বাংলাদেশের সুযোগ আছে। ভারত এই ক্ষেত্রে সেই সুযোগটা নেবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। কাজেই ভারত যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য হবে এ কথা বলা যাচ্ছে না। এখন সেক্ষেত্রে কি হতে পারে? বাংলাদেশ এই প্রশ্নগুলোকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল, বাংলাদেশের একটি বিচারালয় একটা আদেশ দিয়েছে। কাজেই এবং ভারতের সঙ্গে বাংলাদেশের এখনো পর্যন্ত যা সম্পর্ক সেটা এমন কিছু বৈধতামূলক নয়, এবং দুই দেশের মধ্যে এখনো পর্যন্ত যথেষ্ট কথাবার্তা হয়, আদান প্রদান হয়, দুদেশেই এম্বাসি রয়েছে, হাইকমিশন রয়েছে, সমস্ত রকম কর্মকর্তারা যাতায়াত করে। কাজে সেখানে বাংলাদেশের যে বিচারালয়ের আদেশ ভারত সম্পূর্ণ প্রত্যাখ্যান করবে, এটা একটা নৈতিকতার প্রশ্নটা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ভারতের বিচারালয়ে কোনো আদেশ বাংলাদেশ একেবারে প্রত্যাখ্যান করে দেবে, এইটা কিন্তু খুব সহজ নয়, এবং আন্তর্জাতিক মঞ্চে এই সমস্ত প্রশ্ন তুলে ভারতকে বিব্রত করার যথেষ্ট সুযোগ বাংলাদেশের কাছে থাকছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাবে। সেখানকার যে রাজনৈতিক দলগুলো ক্রমাগত ভারত বিরোধী প্রচারটা করে তাদের মতে সেগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আছে যে সেক্ষেত্রে তারা সেই ভারত বিরোধী প্রচারের সুযোগ আরও অনেক বেশি পাবে, এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এটা খুব বড় ইস্যু হয়ে যাবে। আসলে এটা ভারতের সামগ্রিক নৈতিকতার সঙ্গে জড়িত। একজন আশ্রিত তাকে শত্রুর হাতে তুলে দেওয়া যায় না, এটা আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশনে রয়েছে, রামায়ণ মহাভারতে রয়েছে, বিভিন্ন কাহিনীতে রয়েছে। তাছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেগুলি সেরকম প্রাতিষ্ঠানিক অভিযোগ নয়। তিনি দেশের প্রশাসক হিসাবে পুলিশ প্রশাসনকে যতটুকু নির্দেশ দেওয়া দিয়েছেন, তিনি কাউকে স্পেসিফিক গুলি করতে, হত্যা করতে বলেননি। এই অভিযোগগুলি ধপে টেকে না। এর জন্য ভারত কোনোদিনই, আমি যতটুকু বিশ্বাস করি, কোনোদিনই শেখ হাসিনাকে তুলে দেওয়ার কোনো পদক্ষেপ করবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে, তো সেইখানে কি কোনো রকম লুপহোলস আছে, বা এই ক্ষেত্রে সেটা কিভাবে দেখছেন আপনি? সেখানে তো লুপহোলস রয়েছেই। কোনো দেশ যদি বিবেচনা করে যে তারা অপর দেশের দাবি মতো ফেরত দিতে রাজি নয়, সেটা তারা আটকাতেই পারে।
2 নম্বর কথা হচ্ছে, ভারত যেমন পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি একতরফা খারিজ করে দিয়েছে, এটাও কিন্তু ভারত একতরফা খারিজ করে দিতে পারে, যেহেতু যে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে সেটা ছিল একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, আর বর্তমান সরকার কিন্তু সেরকম নয়। এটা এই আন্তর্জাতিক প্রতিষ্ঠিত চুক্তি যেমন সিটিবিটি, এনপিটি, যেখানে চুক্তি ভঙ্গ করলে তার কি শাস্তি হবে উল্লেখ থাকে, এখানে কিন্তু সেটা নেই। কাজে এটা কিন্তু ভারত, এটা অনেকেই জানে না, একতরফাভাবে এই চুক্তি খারিজ করে দিতে পারে। সেটা কি এই অন্তর্বর্তী সরকারের কারণে, যেহেতু কোনো নির্দিষ্টভাবে কোনো সরকার বাংলাদেশে এই মুহূর্তে নেই, এই সরকারের যাই দাবি দেওয়া সেটা কি আদৌ আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? সেটা ছোট কারণ। বড় কারণ হচ্ছে ভারতকেও বিবেচনা করতে হবে যে তার বিরুদ্ধে যে অভিযোগ বা যে বিচারের রায় সেটা যুক্তিসঙ্গত কিনা। যদি সেই দেশ বর্তমান চুক্তি মোতাবেক বিশ্বাস না করে তাহলে রিজেক্ট করতে পারে। আর যেটা বললাম, যেমন সিন্ধু জল চুক্তি ভারত একতরফাভাবে খারিজ করেছে, এটাও একতরফাভাবে খারিজ করতে পারে, কেননা এই চুক্তিগুলি সাধারণ চুক্তি, ঐক্যমত্য, অর্থাৎ এই চুক্তি ভঙ্গ করলে তার কি শাস্তি হবে সেগুলো উল্লেখ কিন্তু নেই। সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্কে এখন অনেকটাই তিক্ত। তারা দাবি করছে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে। ভারত আপনার কথা যদি না দেয় ফেলে, তাহলে সেই ক্ষেত্রে সম্পর্ক কি আরো তিক্ত হবে বা কোন পর্যায়ে যেতে হবে? সম্পর্ক তিক্ত অলরেডি রয়েছে, হয়তো এটাই কন্টিনিউ হবে নতুন সরকার না আসা পর্যন্ত। এবং নতুন সরকার কে আসে, তাদের গতি প্রকৃতি কি হবে তার উপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। তবে ভারতের খুব একটা ক্ষতি হবে না। ক্ষতি যতটুকু হওয়ার বাংলাদেশের হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশ বিভিন্নভাবে ভারতের উপর নির্ভরশীল। পররাষ্ট্র বাণিজ্য, তারপরে দু দেশের সম্পর্ক, তারপরে বাংলাদেশের মানুষের এই দেশে আসা, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে, এগুলোতে বাংলাদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অলরেডি হয়েছে। ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে অল্প, এবং ভবিষ্যতে এই তিক্ততা যদি জারি থাকে বাংলাদেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে, ভারত ক্ষতিগ্রস্ত হবে অল্প। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষ যে তৈরি হয়েছে তা ভারত উপেক্ষা করছে না। তবে তাকে ঘিরে ভারতের অবস্থান এখন বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন, নয়াদিল্লি এখনও ভবিষ্যতে কোনো এক সময় আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চাইবে, কারণ ভারতের দৃষ্টিতে শেখ হাসিনা সবসময়ই সবচেয়ে নির্ভরযোগ্য। তিনি আরও মনে করেন, বাংলাদেশের হাসিনা ছাড়া অন্য কারোর সঙ্গে ভারতের কোনো বন্ধুত্ব নেই। ভারতের এখন উচিত বিকল্প খোঁজা। ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের উপর দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করবে। তার মতে নয়াদিল্লির জন্য বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কে একটি কাঁটার মতো থেকে যাবে। ভারত প্রমাণ করবে যে তারা তাদের পুরনো মিত্রদের প্রতি বিশ্বস্ত। তিনি আরো মনে করেন, আওয়ামী লীগ একটি পুরনো বংশগত রাজনৈতিক দল। দক্ষিণ এশিয়ার ইতিহাস অনুযায়ী এই ধরনের দল কখনো পতনের মুখে পড়লেও পুরোপুরি বিলীন হয়ে যায় না। চলতি বছর 5 অগস্ট সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি অনুষ্ঠানে বলেছিলেন, শেখ হাসিনাকে হয়তো আমরা আর পাবো না, তিনি শেষ বয়সটা হয়তো ভারতেই কাটাবেন। আসিফ নজরুল ইঙ্গিত দিয়েছিলেন, শেখ হাসিনা হয়তো বেঁচে থাকবেন, তবে হয়তো ফাঁসি হবে না। তবে বাংলাদেশের আকাশে বাতাসে তার প্রতি মানুষের যে ঘৃণা ও ক্ষোভ তা ভেসে বেড়াবে তার মৃত্যুর আগ পর্যন্ত। নিজ মাতৃভূমিতে হয়তো তার দাফনও সম্ভব হবে না। ফিলিস্তিনে প্রায় 70,000 মানুষ মারার পর বোমা হামলা বন্ধ করেছে ইসরায়েল। এবার সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজে নেমেছে দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তথাকথিত শান্তির দূত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে 13টি দেশ, আর ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। ট্রাম্পের 20 দফা প্রস্তাব অনুযায়ী গাজায় ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা ISF পাঠানো হবে, যারা উপত্যকাটির নিরাপত্তা দায়িত্বে থাকবে। এই ফোর্স গঠন করা হবে মিশর, আজারবাইজান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন মুসলিম দেশের সহায়তায়। পরিচালনায় থাকবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মার্কিন দূত মাইক ওয়ালেস বলেছেন, ISF গাজায় নিরাপত্তা নিশ্চিত করবে এবং গাজাকে অস্ত্রমুক্ত করবে, সন্ত্রাসীদের কবল থেকে বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষা করবে।
জাতিসংঘে এই প্রস্তাব পাশ হওয়ায় খুশি ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, জাতিসংঘের ইতিহাসে একটি বিরাট এবং ঐতিহাসিক প্রস্তাব পাশ হয়েছে। এভাবেই জাতিসংঘ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবে নারাজ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে, এই পরিকল্পনার মাধ্যমে গাজা উপত্যকায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের জনগণ এটা প্রত্যাখ্যান করছে। গাজার অভ্যন্তরে আন্তর্জাতিক বাহিনী নিযুক্ত করে এবং প্রতিরোধ বাহিনীকে নিরস্ত্র করার মাধ্যমে দখলদারদের সুযোগ করে দেওয়া হচ্ছে। ট্রাম্পের এই 20 দফা প্রস্তাবে বলা হয়েছে, গাজায় শান্তি প্রতিষ্ঠার মূল কাজের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। একটি সরকার গঠিত হবে যার নাম হবে বোর্ড অফ পিস। এর মূল নেতৃত্বে থাকবেন খোদ ডোনাল্ড ট্রাম্প। তবে হামাস এই সরকারের অংশ হবে না। এতে আরও বলা হয়েছে, হামাসের যে সকল সদস্য আত্মসমর্পণ করবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গাজা হবে একটি সন্ত্রাসমুক্ত এলাকা। এখানে কোনো সন্ত্রাস বাহিনী থাকবে না। ইসরায়েলও সেখান থেকে তাদের সেনা সরিয়ে নেবে। প্রস্তাব অনুযায়ী গাজার ধ্বংসস্তূপে আবারও অবকাঠামো নির্মাণ করা হবে। জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মাধ্যমে পৌঁছানো হবে মানবিক সহায়তা। গাজাবাসীর জন্য চাকরির ব্যবস্থা করা হবে আর অর্থনৈতিক উন্নতির জন্য গঠিত হবে বিশেষ অর্থনৈতিক জোন। জোরপূর্বক কাউকে ঘর ছাড়া করা হবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ট্রাম্পের এই প্রস্তাবে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের আত্মমর্যাদা ও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, এই পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের পথ খুঁজে বের করা হোক। ফিলিস্তিন কর্তৃপক্ষ ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব, তুরস্ক, মিশর, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও স্লোভেনিয়াও এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। হামাস ইসরায়েল সংঘাত শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজায় হামাসের অস্তিত্ব পুরোপুরি নির্মূলের মাধ্যমেই তারা থামবে। তবে এ যুদ্ধে অনেক মানুষ মারা গেলেও হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এবার যুক্তরাষ্ট্র হামাসকে নিরস্ত্র করতে চায়, সেটিও সম্ভব না বলে মনে করেন আল জাজিরার প্রতিবেদক মারওয়ান বিশারা। তিনি বলেন, 2 বছরের গণহত্যা, হাজার হাজার ফিলিস্তিনি হত্যার পরও ইসরায়েল সরাসরি যুদ্ধক্ষেত্রে হামাসকে নিরস্ত্রকরণে ব্যর্থ হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্র ইসরায়েলের হয়ে হামাসকে নিরস্ত্রকরণে কাজ করবে না। কোনো আরব দেশ বা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রই চাইবে না গাজায় ইসরায়েলের হয়ে কাজ করতে বা ইসরায়েলের ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিতে। একদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, অন্যদিকে ইসরায়েলের বন্দুকের গুলি থামছেই না। গাজায় নিজেদের মতো করে ইয়েলো বা হলুদ একটি লাইন কেটেছে ইসরায়েল। সেই লাইন অতিক্রম করলেই গুলি করে পাখির মতো মানুষ মারছে ইসরায়েল। যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় বোমা হামলা বন্ধ হলেও গুলি করে নিরস্ত্র মানুষ হত্যা থেমে নেই। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও বিদ্রোহী সংগঠন M23 এর মাঝে দোহায় যে নতুন শান্তি চুক্তি সই হয়েছে, সেটি শুধু একটি সমঝোতা নয়, এটি কাতারের দীর্ঘদিনের মধ্যস্থতাকারী সাফল্যের ধারাবাহিকতার নতুন অধ্যায়। গত 2 দশকে মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র রাষ্ট্র কাতার বৈশ্বিক সংকট সমাধানে অন্যতম নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে পরিচিতি পেয়েছে। ভৌগোলিক আকারে ছোট হলেও কূটনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় কাতার বহুগুণ বড়। বিশ্বজুড়ে অসংখ্য শক্তিশালী রাষ্ট্র মধ্যস্থতায় আগ্রহ দেখালেও কাতার আলাদা হয়ে উঠেছে বাস্তব সাফল্যের কারণে। দোহা এমন কয়েকটি জটিল ও দীর্ঘমেয়াদী সংঘাতে আলোচনার পথ তৈরি করেছে, যেখানে বড় শক্তির প্রচেষ্টাও কার্যকর হয়নি। সবচেয়ে আলোচিত ভূমিকা ছিল যুক্তরাষ্ট্র তালেবান আলোচনায়।
এক দশকেরও বেশি সময় ধরে বহু চেষ্টা করেও দুই পক্ষকে টেবিলে আনতে ব্যর্থ হয়েছে নানা শক্তি। কিন্তু কাতার নিরপেক্ষ পরিবেশ, আস্থার অনিশ্চয়তা ও ধারাবাহিক কূটনৈতিক কাজের মাধ্যমে 2020 সালে দোহা চুক্তি বাস্তবায়ন করতে সক্ষম হয়। আফগান যুদ্ধের 20 বছরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় অগ্রগতি। 2008 সালে ইরিত্রিয়া জিবুতি সীমান্ত সংঘাতের অন্যান্য আন্তর্জাতিক শক্তি যখন ব্যর্থ, তখন 2010 সালে দুই পক্ষকে আলোচনায় আনতে সক্ষম হয় কাতার। দুই দেশের বিরোধ নিষ্পত্তির জন্য একটি কাঠামো তৈরি করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এরপর থেকে আজও দুই দেশ কাতারকেই মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্য মনে করে। একইভাবে সুদানের দারফুর সংকটে 2011 সালের দোহা ডকুমেন্ট ফর পিস ইন দারফুর এর মধ্য দিয়ে কাতার একমাত্র দেশ হয়ে ওঠে যে আনুষ্ঠানিক শান্তি চুক্তি করাতে পারে। যদিও দারফুর অঞ্চলে এখন নতুন সংঘাত চলছে, তবুও তখনকার রাজনৈতিক অচল অবস্থায় কাতারের ভূমিকা এক অনন্য দৃষ্টান্ত। বিশেষজ্ঞদের মতে 3টি কারণে কাতারের মধ্যস্থতা কার্যকর হয়েছে। 1, নিরপেক্ষতা। কাতার কোনো আদর্শিক বা রাজনৈতিক চাপ প্রয়োগ করেন না, ফলে দুই পক্ষই দোহার ওপর আস্থা রাখতে পারে। 2, ছোট রাষ্ট্রের সুবিধা। কাতারের সামরিক বা প্রভাব বিস্তারের কোনো আগ্রাসী আকাঙ্ক্ষা নেই, ফলে আলোচনায় পক্ষগুলো হুমকি অনুভব করে না। 3, আর্থিক সক্ষমতা। চুক্তি পরবর্তী পুনর্গঠন, মানবিক সহায়তা বা উন্নয়ন প্রতিশ্রুতি এসব দিয়ে কাতার বাস্তব সমর্থন দেখাতে পারে। শুধু সম্পদ নয়, তা ব্যবহার করার কূটনৈতিক দক্ষতাই দোহাকে এগিয়ে রেখেছে। বিশ্ব ব্যবস্থায় এখন বড় পরিবর্তন চলছে। পশ্চিমা শান্তির পক্ষপাত, ব্যর্থতা বা অস্থিরতার কারণে গ্রহণযোগ্যতা হারাচ্ছে তাদের মধ্যস্থতা। এই শূন্যস্থানে কাতার, তুরস্ক ও সৌদি আরব নতুন মধ্যস্থতাকারী শক্তি হিসেবে উঠে আসছে। তবে কাতারের বৈশিষ্ট্য আলাদা। তাদের কোনো আঞ্চলিক আধিপত্যবাদী লক্ষ্য নেই, বরং ছোট রাষ্ট্র হিসেবে তারা নিরপেক্ষতা, কূটনীতি ও আর্থিক সহযোগিতাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আন্তর্জাতিক অঙ্গনে এই বিশ্বাসযোগ্যতা কাতারকে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করতে পারে। বিশ্লেষকদের মতে চলমান বৈশ্বিক অস্থিরতার যুগে কাতারের মতো মধ্যস্থতাকারী রাষ্ট্রের প্রয়োজন আরও বাড়বে। আর কাতারের ধারাবাহিক সাফল্য বলছে, ক্ষুদ্র রাষ্ট্র হলেও দীর্ঘমেয়াদী শান্তি গঠনে তাদের ভূমিকা ছাড়িয়ে যাচ্ছে বাকি বিশ্বকে। বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে বিশ্ব নেতাদের যেই দৌড়ের ওপর রাখতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার খেসারত দিতে হয়েছে মার্কিন ভোক্তাদেরও। হঠাৎ পণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে খেতে হয়েছে হিমশিম। প্রশ্ন উঠেছে ট্রাম্পের কৌশল নিয়ে। পণ্যের দাম নিয়ে মার্কিন নাগরিকদের ক্ষোভ প্রভাব ফেলেছে সবশেষে নির্বাচনগুলোতেও, যেখানে রিপাবলিকানদের ওপর আস্থা রাখতে পারেনি মার্কিনিরা। এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় হ্রাসে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। ঘোষণা দিয়েছেন 200টির বেশি পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার, যা ট্রাম্প সরকারের অন্যতম মূলনীতির সঙ্গেই বড় আপোষ। কিন্তু প্রশ্ন হলো, শুল্ক প্রত্যাহারের ঘোষণা কতটা স্বস্তি ফেরাবে ভোক্তাদের মনে? পণ্যের দাম কমবে তো? সাধারণত যুক্তরাষ্ট্রে খাবারের দাম খুব একটা ওঠানামা করে না। 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত খাবারের দাম বেড়েছে গড়ে 2% হারে। কিন্তু এই বছর ট্রাম্প প্রশাসন হঠাৎ বিশ্বব্যাপী শুল্কারোপের ঘোষণা দিলে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করে। এ ব্যাপারে গত অক্টোবরে ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাব এক পূর্বাভাসে জানায়, এবছর ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ স্বল্প মেয়াদে খাবারের দাম প্রায় 1.9% পর্যন্ত বাড়াতে পারে এবং এই পরিস্থিতি বজায় থাকলে আগামীতে এটি আরও বাড়তে পারে। ফলে নতুন করে ট্রাম্প প্রশাসনের শুল্ক প্রত্যাহারের ঘোষণা অনেকটাই স্বস্তি ফিরিয়েছে মার্কিন ক্রেতাদের মনে। ট্রাম্পের এই শুল্ক প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বা FMI। কলা ও কফির মতো জনপ্রিয় পণ্যের ওপর শুল্ক উঠে যাওয়াকে খরচ কমানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছে FMI। অন্য ব্যবসায়ী সংগঠনও এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। পণ্যের দাম নিয়ে ভোক্তাদের অসন্তুষ্টির মধ্যে ট্রাম্প প্রশাসন শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলেও সব খাদ্যপণ্যের ওপর তা কার্যকর হবে না। কেবলমাত্র যুক্তরাষ্ট্রে যেসব পণ্যের উৎপাদন নেই বা খুবই কম, কেবল সেসব পণ্যেই শুল্ক প্রত্যাহার করেছেন ট্রাম্প। ফলে সব পণ্যে এর প্রভাব পড়বে না। তবে কলা, কফি ও মশলার মতো কিছু পণ্যে শুল্ক তুলে নেওয়ায় খুব দ্রুতই এসব পণ্যের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে। নিউ জার্সির আমদানিকারক EXP গ্রুপের অ্যান্থনি সেরাফিনো এমনটি বলেছেন।
বলেছেন, তার ভাষ্য, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পণ্যের দাম কমবে, কেননা ক্রেতাদের কাছে এর প্রভাব পৌঁছাতে কয়েক সপ্তাহ লাগবে, কারণ শুল্ক পরিবর্তনের আগে আনা পণ্যগুলো বিক্রি করে শেষ করতে হবে। শুল্ক কমালেও গ্রোসারি পণ্যের ওপর এর খুব একটা প্রভাব পড়বে বলে মনে করছেন না অনেক বিশ্লেষক, কেননা কিছু ফল ও সামুদ্রিক খাবারে যুক্তরাষ্ট্র আমদানির ওপর নির্ভরশীল হলেও এর বাজার মোট বাজারের 20%-এরও কম। এছাড়া মেক্সিকো থেকে আমদানি করা পণ্য আগে থেকেই শুল্কমুক্ত ছিল, ফলে গ্রোসারি পণ্যের দাম কমা নিয়ে সংশয় আছে। জানিয়ে টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শন ক্যাশ বলেন, কিছু পণ্যের দাম কমবে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে গ্রোসারির গড় দাম তেমন কমবে না। এর বাইরে খাবারের উৎপাদনে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের মতো কাঁচামালের ওপর এখনো শুল্ক রয়েছে, যা ক্যানজাত খাবারের খরচ বাড়াবে। তাছাড়া ওয়াইন, চিজ, পাম তেলের ওপর শুল্ক এখনো তোলা হয়নি। জানিয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল সামনার বলেন, যদি সব খাদ্যপণ্যের শুল্কই তুলে নেওয়া হয় তবে দাম কিছুটা কমবে ঠিকই, কিন্তু খুব বেশি নয়, কারণ খাবারের বড় অংশের খরচ সেবা সংক্রান্ত, যেমন পরীক্ষা, ধোয়া, পরিবহন ও দোকানের কর্মীদের ওপর নির্ভরশীল। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, উচ্চ খাদ্যমূল্য আসলে বাইডেন প্রশাসনের রেখে যাওয়া সমস্যা, যা ঠিক করতে সময় লাগবে। ট্রাম্পের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে পণ্যের দামে বড় পরিবর্তন নিয়ে আসবে এমন নিশ্চয়তা নেই, তবে তাদের লক্ষ্য দাম কমানো। এদিকে দামের ওঠানামাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্য, খাদ্যের দাম অন্যান্য পণ্যের তুলনায় বেশি ওঠানামা করে, তাই কিছুটা দাম কমার সম্ভাবনা আছে, বিশেষ করে যেহেতু বিষয়টি এখন রাজনৈতিকভাবে খুবই আলোচিত। এ ব্যাপারে কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক সিলভেইন চার্লবোয়া বলেন, বর্তমান উচ্চ দামের যে মনস্তাত্ত্বিক দাগ তৈরি হয়েছে তা ভবিষ্যতেও প্রভাব ফেলবে। এই ঘটনাকে তিনি সমুদ্রের জোয়ারের সঙ্গেও তুলনা করেছেন। তার মতে, জোয়ার বাড়লে যেই দাগ রেখে যায় তা রয়ে যায়, কাজেই শুল্ক উঠে গেলেও সেই মানসিক দাগ থাকবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।